এনসিপিকে জামায়াত জোট ছাড়তে বলল বিএনপি। ওদিকে এনসিপি আবার উল্টো বিএনপিরই বিদ্রোহী সদস্যদের নিজের দলে ঢোকাচ্ছে। বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হয়েছে এমনই এক বিশাল প্রস্তাব। শুধুমাত্র জামায়াতের সং ছাড়তে হবে, আর বিনিময়ে এনসিপি পাবে সরকারের পূর্ণ সহযোগিতা। কিন্তু এনসিপি কি এই প্রস্তাব লুফে নিয়েছে? না, বরং তারা এমন এক চাল চেলেছে যা অবাক করছে সবাইকে। এনসিপি এখন সরাসরি নিশানা করেছে বিএনপির নিজস্ব ঘরের মানুষদের দিকেই। দলটির বিদ্রোহী আর অভিমানী নেতাদের টার্গেট করেছে তারা। কিন্তু কেন তারা অন্য দলের বহিষ্কৃত নেতাদের নিজেদের নৌকায় তুলছে? প্রথমেই চলুন ওই প্রস্তাবের বিষয়টা একটু খতিয়ে দেখি। সরকারের একদম উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে বিএনপির একজন সংসদ সদস্যের তরফ থেকে এনসিপিকে একটি বার্তা দেওয়া হয়। বার্তার মূল কথা ছিল, জামায়াতে ইসলামের সাথে এনসিপির যে জোট রয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। যদি তারা এই শর্ত মানে, তাহলে দল গোছাতে বা রাজনৈতিকভাবে বড় হতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রাজনীতিতে এমন প্রস্তাব বেশ লোভনীয়, কিন্তু এনসিপির প্রতিক্রিয়া কি ছিল জানেন? বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই নিশ্চিত করেছেন এনসিপি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় সুযোগ তারা কেন পায়ে ঠেলে দিল? কিন্তু তার আগে একটা বিষয় জানা জরুরি। এনসিপি শুধু প্রস্তাব ফিরিয়ে দিয়েই শান্ত থাকেনি, তারা ভেতরে ভেতরে শুরু করেছে এক বিশাল অপারেশন। আর তাদের এই অপারেশনের নিশানা কারা, শুনলে আপনিও অবাক হবেন। এনসিপি এখন খুব সূক্ষ্মভাবে কাজ করছে। তাদের রাডারে এখন ওই সব নেতা যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে। নির্বাচনে বিএনপির ৭৮টি আসনে প্রায় ৯২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিল। দল তখন চরম কঠোর অবস্থান নিয়েছিল, আর এই ৯২ জনের সবাইকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, এই বহিষ্কৃতদের মধ্যে ৭ জন আবার ঠিকই ভোটে জিতে সংসদ সদস্য হয়ে গেছেন। এখন এই যে বিশাল সংখ্যক নেতা যারা নিজেদের এলাকায় বেশ জনপ্রিয় কিন্তু মূল দলের বাইরে ছিটকে পড়েছেন, এনসিপি ঠিক তাদেরকেই নিজেদের দলে টানার চেষ্টা করছে। এই পুরো প্রক্রিয়ার একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ঢাকার একটি আসনের কথা ধরা যাক। সেখানে বিএনপির এক দাপুটে নেতা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। এই নেতার অতীত রেকর্ড বেশ ভারী। আওয়ামী লীগের শাসনামলে তিনি বহু মামলা খেয়েছেন, এমনকি তাকে জেলেও যেতে হয়েছিল। অথচ শুধু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এনসিপি ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে। তারা এরকম নেতাদের সাথে আলোচনা শুরু করেছে, আর সেই আলোচনা নাকি অনেক দূর এগিয়েও গেছে। এনসিপির হিসাব সোজা। রাজধানীর বুকে নিজেদের সাংগঠনিক শক্তি রাতারাতি মজবুত করতে হলে এমন পোড়া খাওয়া, পরীক্ষিত আর নিজস্ব ভোট ব্যাংক থাকা নেতাদের ভীষণ প্রয়োজন। ওই যে বলেছিলাম, ৭ জন বিদ্রোহী প্রার্থী ভোটে জিতে এমপি হয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখন দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু দলের দরজা তাদের জন্য খুলছে না। এনসিপি এরই মধ্যে অন্তত একজন এমপির সাথে সরাসরি যোগাযোগ করেছে। কিছুদিন আগে সংসদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা ছিল। ওই স্বতন্ত্র এমপি চেয়েছেন সেখানে কিছু কথা বলতে। এর জন্য তিনি বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে যোগাযোগ করেন, যাতে তাকে কিছুটা সময় দেওয়া হয়। কিন্তু জামায়াত তাকে সেই সুযোগ দেয়নি। আর ঠিক এই জায়গাতেই ত্রাতার ভূমিকায় হাজির হয় এনসিপি। তারা নিজেদের কোটা থেকে সময় বাঁচিয়ে ওই এমপিকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়। এখন আপনাদের মনে হতে পারে এসব তো শুধু সংসদের ভেতরের হিসাব, কিন্তু না, মূল ঘটনা জমতে শুরু করেছে একেবারে তৃণমূল পর্যায়ে। ওদিকে চট্টগ্রামের সাম্প্রতিক একটা ঘটনা বেশ উত্তাপ ছড়িয়েছে। এনসিপির শীর্ষ নেতারা সম্প্রতি একটা বৈঠক করেছেন, যেখানে তারা দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বৈঠকেই চট্টগ্রাম বিভাগের মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহকে। আর দায়িত্ব পেয়েই তিনি সোজা চলে যান চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায়। এই মঞ্জুর আলমের রাজনৈতিক অতীত বেশ বর্ণিল। তিনি একসময় আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর ছিলেন। পরে ২০১০ সালে যখন আওয়ামী লীগ তাকে মেয়র পদে সমর্থন দেয়নি, তখন তিনি তার রাজনৈতিক গুরু মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধেই নির্বাচনে দাঁড়িয়ে যান। সে সময় বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া তাকে পূর্ণ সমর্থন দেন এবং তিনি মেয়র নির্বাচিত হন। এমনকি পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদও পান। এরপর ২০১৫ সালের নির্বাচনে চুরিকাপির অভিযোগ তুলে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আবার ২০১৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান, কিন্তু পাননি। ২০২৪ সালেও স্বতন্ত্র প্রার্থী হন। তবে এবার নির্বাচনে কিন্তু তিনি আবার বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের পক্ষে বেশ সক্রিয়ভাবে মাঠে ছিলেন। এত কিছুর পরও মঞ্জুর আলম বিএনপিতে পুরোপুরি ফিরতে পারেননি, আর এই শূন্যস্থানটাই পূরণ করতে চাইছে এনসিপি। কিন্তু প্রশ্ন হলো, এনসিপি তো তরুণদের দল,
তারা কেন এই পুরনো ও বয়স্ক নেতাদের পেছনে ছুটছে? যখন হাসনাত আবদুল্লাহ মঞ্জুর আলমের বাসায় যান, তখন কিছু তরুণ সেখানে অবস্থান নিয়ে তাকে প্রশ্ন করেন, একজন জুলাই যোদ্ধা হয়ে তিনি কেন একজন সাবেক আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের দোসর আখ্যা পাওয়া নেতার বাসায় গেলেন? হাসনাত ও মঞ্জুর দুজনেই বলেছেন এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। পরে অবশ্য হাসনাত আবদুল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে এনসিপির বিস্তারের জন্য তারা অনেকের সাথেই কথা বলছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের রাজনীতি যারা করেন, তারা যদি এনসিপিতে আসতে চান তবে তাদের সাদরে গ্রহণ করা হবে। এনসিপির সমুদ্র সচিব আক্তার হোসেনও বলেছেন, যারা চাঁদাবাজি বা সন্ত্রাসের কারণে বিএনপি থেকে বাদ পড়েছেন তারা তাদেরকে নেবেন না, কিন্তু যারা চাঁদাবাজি মুক্ত পরিচ্ছন্ন রাজনীতি করতে চান এবং সংস্কার ও গণমতকে সম্মান করেন তাদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা। তরুণদের দল হলেও তারা এই পুরনো নেতাদের দলে টানছে, এর সবচেয়ে বড় কারণ হলো আগামী স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এনসিপির জ্যেষ্ঠ নেতারা একটা বাস্তবতা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সংসদ নির্বাচনের আগে শুধু 92 জন প্রার্থী বহিষ্কৃত হননি, তাদের সমর্থন করায় উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের আরও 3 শতাধিক শীর্ষ নেতাকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এখন নির্বাচনের পর নতুন এমপিরা ক্ষমতায় বসেছেন, আর এই বহিষ্কৃত নেতারা পড়েছেন চরম বিপাকে। ময়মনসিংহের একটি উপজেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়কের পরিস্থিতি শুনলে অবাক হবেন। তিনি যার পক্ষে কাজ করেছিলেন তিনি হেরে গেছেন। এখন নতুন এমপি ও তার সমর্থকদের চাপে ওই নেতা নিজের এলাকায় টিকতে পারছেন না। তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তিনি নিজেই বলেছেন, আওয়ামী লীগের 15.5 বছরেও তাকে এতটা কোণঠাসা অবস্থায় পড়তে হয়নি। আর ঠিক এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে এনসিপি। তারা তাকে অভয় দিচ্ছে এলাকায় ফেরার জন্য, এমনকি আগামী উপজেলা বা পৌর নির্বাচনে সমর্থনও দেওয়ার প্রস্তাব দিচ্ছে। অনেকেই বলতে পারেন, এই নেতারা তো চাইলে জামায়াতেও যোগ দিতে পারেন, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। জামায়াতে যোগ দেওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা আদর্শিক ধাপ আছে, যা পার করে অন্য দলের একজন নেতার পক্ষে সেখানে ঢোকা বেশ কঠিন। অন্যদিকে এনসিপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে এমন কোনো জটিলতা নেই। তাছাড়া স্থানীয় নির্বাচনে বিএনপির অনেক ত্যাগী নেতা হয়তো দলীয় সমর্থন পাবেন না, কারণ স্থানীয় এমপিরা নিজেদের লোকদেরই সমর্থন দেবেন। এই বঞ্চিত বিশাল অংশটিকে জোটে টেনে তাদের সমর্থন দিয়ে নিজেদের শক্তি বাড়ানোর দারুণ কৌশল হাতে নিয়েছে এনসিপি। সরকারের তরফ থেকে এনসিপিকে জোটে ভেড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা তারা কেন প্রত্যাখ্যান করল? তাদের ভবিষ্যৎ লক্ষ্য আসলে কি? এনসিপির নেতারা একটা বিষয় পরিষ্কার করে জানিয়েছেন, তারা সরকারের সাথে থেকে নিজেদের দল বড় করতে চায় না। অতীতে সরকারের সাথে যুক্ত থেকে কোনো দলই নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। তাই এনসিপি আগামী 5 বছর শক্ত বিরোধী দলের ভূমিকাতেই থাকতে চায়। তারা চায় জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্যগুলো ছিল এবং সংস্কারের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণে সরকারের তীব্র সমালোচনা করতে। বিরোধী রাজনীতি করেই মূলত জনগণের কাছাকাছি পৌঁছতে চাইছে। আর জামায়াতের সাথে তাদের জোটের ব্যাপারটাও পরিষ্কার। তারা জামায়াতের সাথে নির্বাচনী জোট রাখবে ঠিকই, কিন্তু সেটা কখনো আদর্শিক পর্যায়ে যাবে না। এর একটা বড় প্রমাণ সম্প্রতি সংসদে দেখা গেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, জামায়াত তার চরম বিরোধিতা করেছিল, কিন্তু এনসিপি আবার ওই সংজ্ঞাকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ ভোটের মাঠে তারা একসাথে থাকলেও আদর্শিক ও জাতীয় ইস্যুতে এনসিপি নিজেদের সম্পূর্ণ স্বাধীন একটা অবস্থান বজায় রাখছে। এখন এনসিপি কি সত্যি এই বিদ্রোহীদের নিয়ে একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে, নাকি মূল দল হিসাবে বিএনপি তাদের তৃণমূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে সক্ষম হবে? এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।